সত্যি তুমি কি ভালো গান করো গো। মিনাদি একদম ঠিক বলেছিল, আজকের অনুষ্ঠানটা তোমার গানের জন্যই এক আলাদা মাত্রা পেয়েছে। এতটাও ভালো গাই না আমি। গ্রামের সবাই বলে শহরে নাকি আমার মতো অনেক গায়িকা আছে। আছে তো, শহরে অনেক বড় বড় গায়িকা আছে, কিন্তু তোমার গলায়, তোমার স্বরে এক অপূর্ব স্নিগ্ধতা রয়েছে। এই নাও তোমার পারিশ্রমিক। দুঃখিত, এটা আমি নিতে পারবো না। আমি মিনা দিদির কথা এখানে এসেছি, আমার পারিশ্রমিক লাগবে না। তুমি এর আগে কখনো স্টেজে গান করেছো? গ্রামের যে কোনো অনুষ্ঠানে আমি গান করি, তবে সেখানে আমার গানের কেউ কদর করে না। সবাই বলে পড়াশোনা শিখেছিস, চাকরি কর, গান করে কি হবে। আচ্ছা, তুমি মিনা দিদিকে চিনলে কিভাবে? একবার গ্রামের এক অনুষ্ঠানে মিনা দি এসেছিল, তখন দুদিন আমাদের বাড়িতেই ছিল। সেই থেকেই পরিচয়। দিদি আমাকে বলেছিল যে আপনার এক বই প্রকাশ অনুষ্ঠানে যদি আমি গান গাই তাহলে খুব ভালো হয়। ও আচ্ছা, এই নাও, বইটা পড়ে জানিও হ্যাঁ কেমন। অবশ্যই জানাবো। আবার কবে আসছো তাহলে? এখন তো আর আশা হবে না, তবে মিনাদি বারবার বলছিল পরের মাসে বাড়ি ফিরবে, তখন একদিন আসতে। হ্যাঁ, ও তো এখন অন্য শহরে আছে। ঠিক আছে, পরে আবার হয়তো দেখা হবে। ভালো থেকো। হ্যাঁ আজ তাহলে আসি। হ্যাঁ চলো, আমি তোমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আচ্ছা চলুন। কিভাবে যে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। চারু, তোমাকে অনেকদিন থেকেই একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছি না। কি? না না থাক। আরে বলো না। আমি তোমাকে বিয়ে করতে চাই চারু, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি, কিন্তু তার জন্য তো আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। আমি আগামী মাসেই আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। তুমি তোমার বাড়িতে বলেছো? হ্যাঁ বলেছি, বাড়িতে কারোর কোনো আপত্তি নেই, তবে তোমাকে একবার দেখতে চেয়েছে। ঠিক আছে, আমি পরের সপ্তাহে একদিন তোমাদের বাড়ি আসবো, কিন্তু যদি আমার বাবা রাজি না হয়। আমি ঠিক রাজি করিয়ে নেব। আচ্ছা, তোমার বাবা ঠিক কি কাজ করেন তুমি কখনো বলনি আমাকে। বাবা জিজ্ঞেস করছিল, আমি বলেছি ব্যবসা। আসলে আমি যখন খুব ছোট তখন বাবা আমাকে নিয়ে এই গ্রামে আসে। তার আগে আমরা শহরেই থাকতাম। আমার বাবার গ্রামে দুটো দোকান আছে। সত্যি বলতে আমি ছোট থেকে যখন যা চেয়েছি বাবা সবসময় আমাকে সেগুলো দিয়েছে। গ্রামে থাকলেও সচ্ছলভাবেই জীবন কেটেছে। কিন্তু বাবা আগে কি করতেন বা কেন শহর থেকে গ্রামে চলে এসেছেন সেসব আমার জানা নেই। সে যাই হোক, তোমার কথা শুনলেই বোঝা যায় তোমার বাবাও খুব ভালো, ঠিক তোমার মতো। বাবা মাঝে মাঝে বলেন অতীতে যাই ঘটুক না কেন চাইলে ভবিষ্যৎকে অবশ্যই বদলে ফেলা যায়। আমি বুঝি না বাবা এটা কেন বলেন। তুমি আমাদের গ্রামে আসলে দেখবে আমার বাবা কিভাবে সব মানুষের পাশে দাঁড়ায়। আর জানো, আমার বাবা একটা স্পেশাল ঝোল মাংস রান্না করেন, ওই স্বাদটা একদম আলাদা, কারণ সেটাই বাবা একটা স্পেশাল মশলা দেয়। একবার খেলে কোনো দিন সেই স্বাদ ভুলবে না। তাই নাকি? তাহলে আমরা যেদিন যাব সেদিন বাবার হাতে রান্না করা মাংস ভাত খাবো। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এখন থেকেই বাবা? হ্যাঁ, পরে তো বলতে হবে, তাই আগে থেকেই প্র্যাকটিস করছি আর কি। ভালো ভালো। তাহলে সোমবার বাড়ি আসছো তো? না, সোমবার হবে না, বুধবার যাব। ঠিক আছে। তোমার কণ্ঠে যেন গ্রামের মাটির গন্ধ লেগে রয়েছে। গ্রামের প্রতি আমার এক আলাদাই টান, জানো তোমা। ছোটবেলায় আমি অনেকগুলো বছর গ্রামে কাটিয়েছি। গ্রামের সরলতা, একে অপরের পাশে দাঁড়ানোর মনোভাব, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, এগুলো খুব মনে পড়ে। এখানে তো সকাল হলেই গাড়ি ঘোড়ার আওয়াজ, কান ঝালাপালা হয়ে যায়। এটা ঠিক, গ্রামে একটা আলাদাই শান্তি রয়েছে। তোমার গানের গলা কিন্তু অপূর্ব। মিনার কাছেও আমি তোমার কথা অনেক শুনেছি। সামনাসামনি তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। আপনারা সামনের মাসে আমাদের বাড়িতে আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আচ্ছা, আমি একটু বেরোবো। হ্যাঁ, তুমি বসো, তোমার কাকিমা রান্না সেরে আসছে। আমি তো কবে থেকে বাবুকে বলেছি তোমাকে নিয়ে আসতে, আসবে আসবে করতে করতে হাত শেষমেশ আসলে। হ্যাঁ, ও আমাকে অনেকদিন থেকেই বলছিল। তোমাদের গ্রামের ওদিকে অনেক ঐতিহাসিক জায়গা আছে, তাই না? হ্যাঁ আছে তো। আপনারা যেদিন যাবেন আমি গোটা গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ও বাবা, তাহলে তো একদিনে ফিরতে পারবো না। কি আছে, দুদিন থেকে যাবেন। না বাবা, সেই ভুল আর না। ভুল মানে ঠিক বুঝলাম না। আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমরা প্রায় এদিক ওদিক ঘুরতে যেতাম। কখনো 2-3 দিনের ট্যুর, কখনো আবার 5-7 দিনের। একবার 2 দিনের ছুটিতে
আমরা এক গ্রামে ঘুরতে গেছি। বাড়ি ফিরেছি তখন প্রায় রাত 12টা। ঘরে ঢুকবো এমন সময় দেখি কয়েকজন ডাকাত দৌড়ে বাড়ি থেকে বের হচ্ছে। একজন তোমার কাকুর দিকে একটা ধারালো ছুরি ছুঁড়ে দিল। ওপরওয়ালার অসীম কৃপায় ওর কিছু হয়নি। ঘরে ঢুকে দেখি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরে যত সোনা টাকা ছিল সব উধাও। সোফায় একটা টিফিন বক্স পড়েছিল, যার ভেতর মাংসের ঝোল ছিল। ডাকাতেরা বোধহয় ভুল করে সেই টিফিন বক্সটা ফেলে গেছিল। পরের দিন আমাদের এত মন খারাপ ছিল যে কিছুই রান্নাই করতে পারিনি। ডাকাতে রেখে যাওয়া মাংসটাই খেয়েছি। আমি তো এখনো ভাবি, ভাগ্যিস মৈনাক তখন হোস্টেলে ছিল, নয়তো যদি ডাকাতেরা ওর ওপর হামলা করতো তাহলে যে কি হতো। অনেক চেষ্টা করেও আমরা ওই ডাকাতগুলোকে খুঁজে বের করতে পারিনি। তবে সেই মাংসের স্বাদ এখনো মনে রয়েছে। তারপর থেকে আর বাড়ি ফাঁকা রেখে কোথাও যাই না। ইস, কি অবস্থা! সত্যি চুরি ডাকাতির ভয় বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়াও যায় না। তবে এদিক থেকে আমাদের গ্রাম খুব ভালো। আজ পর্যন্ত আমাদের গ্রামে কখনো ডাকাতি হয়নি। চলো চলো, এবার খেয়ে নেবে চলো। তারপর কিন্তু আমি তোমার গান শুনবো। তখন রান্না করতে করতে তোমার গান শুনছিলাম। কি মিষ্টি গলা তোমার! আরে আসুন আসুন দাদা, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনার ছেলে আর দিদি আসলেন না? আসলে আজকে সকালে হঠাৎ করে বাড়িতে কিছু অতিথি এসে পড়ে, তাই আমি বললাম আমি একাই চাই। এবার থেকে তো আসা যাওয়া চলতেই থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়। গ্রামের মানুষজন খুব ভালো। আচ্ছা চলুন, আগে খেয়ে নেবেন, চলুন। না না দাদা, সকালে খেয়ে বেরিয়েছি, এখন আর ইচ্ছে করছে না। সে কি, খাবেন না কেন? আমি আপনাদের সবার জন্য একটা স্পেশাল জিনিস বানালাম। আপনি বরং একটা কাজ করুন, আপনি খাবারটাকে টিফিন বাক্সে প্যাক করে দিয়ে দিন। রাতে বাড়ি ফিরে আমরা সবাই মিলে খাবো। ঠিক আছে, তাই হবে। আপনি কি রিটায়ার হয়ে গেছেন? না না, আরো বছর 5 বাকি আছে। ও আচ্ছা, ব্যাংকে আছেন না আপনি? হ্যাঁ, আমি, আমার ছেলে, ভাইপো, আমরা সবাই ব্যাংকিং সেক্টরই আছি। খুব ভালো, খুব ভালো। দাদা, যেটা বলতে আমার আজকে এখানে আসা সেটা হলো, আপনার মেয়েকে আমি আমার পুত্রবধূ করতে চাই। আমার বাড়িতে সবারই ওকে খুব পছন্দ। বিয়ের পরে ও যদি পড়াশোনা করতে চায় কিংবা গানটাকে পেশা হিসেবে বেছে নিতে চায়, তাহলে আমরা সেরকম ভাবে ওকে সহযোগিতা করব। ওর কোনো রকম সমস্যা হবে না। ওকে আমরা বাড়ির মেয়ের মতো করেই রাখবো। এ বিষয়ে আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আপনারা আগামী সপ্তাহে একদিন আসুন, সেদিন আমরা পাকা কথা সেরে ফেলবো। নিশ্চয়ই, শুভ কাজে দেরি করে লাভ নেই। চলুন আপনাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। তবে এই গ্রামে আপনি যে সবার প্রিয় সেটা কিন্তু আমি গ্রামে ঢুকেই টের পেয়েছি। সবাই আপনাকে ভীষণ সমীহ করে চলে। হ্যাঁ, এই গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসে। তুমি আবার খাবার আনতে গেলে কেন? উনি এত কষ্ট করে রান্না করছেন, না আনলে ওনার খারাপ লাগতো, কিন্তু স্বাদটা কেমন চেনা চেনা লাগছে। মাধবী, তোমার মনে আছে প্রায় 15-16 বছর আগে সেই রাতে? হ্যাঁ তাই তো, মাংসটা খেয়ে আমারও সেটাই মনে হচ্ছে। এই ঝোল মাংসের স্বাদ তো সেই স্বাদের সঙ্গে একদম মিলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? চারু বলছিল এই মাংসটা নাকি খগেন বাবু ছাড়া আর কেউ বানাতে পারেন না, কারণ এতে খগেন বাবু একটা বিশেষ মশলা দেন যেটা কেউ কোথাও কিনতে পাওয়া যায় না। তিনি বাড়িতে বানান। তাহলে কি সেই ডাকাতির সঙ্গে এর কোনো যোগ রয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ওনাদের সম্পর্কে আরো খোঁজ খবর নিয়ে তবেই এগোনো উচিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। শুনেছি ওরা নাকি আগে শহরে থাকতো, পরে গ্রামে গেছে। শহর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। না জানা পর্যন্ত বিয়ের ব্যাপারে এগোনো ঠিক হবে না। কিন্তু তুমি যে বললে পরের সপ্তাহে ওদের পাকা কথার জন্য ডেকেছো। দেখি মৈনাককে বলে কোনোভাবে যদি তারিখটা পেছনো যায়। একটা কাজ করো, বিনয়কে একদিন ডাকো। ও তো ওই গ্রামে মাঝে মধ্যে যায়। তাছাড়া ও সাংবাদিক। আমার মনে হয় ও ঠিক কোনো খবর বের করতে পারবে। আর ও যখন আসবে তখন ওকে সেই ডাকাতির ঘটনাটাও খুলে বলবে। বুঝেছো? তাই করতে হবে। শোনো মৈনাক, ওদের বলে দিও এখন পাকা কথা হবে না। কেন বাবা? ওই পরিবারের সম্পর্কে ভালো করে না জেনে আমি কিছুতেই বিয়ের ব্যাপারে এগোবো না। সবকিছু তো ঠিক ছিল, তুমি নিজে গিয়ে পাকা কথার দিনক্ষণ জানিয়ে এসেছো। হঠাৎ করে এমন কি হলো যে তুমি বেঁকে বসলে?
লোকেরা গ্রাম থেকে শহরে চলে আসে শুনেছি, আবার অনেকে শেষ বয়সে গ্রামে গিয়ে থাকে নিরিবিলি শান্ত পরিবেশে শেষ জীবনটা কাটানোর জন্য। তেমন ঘটনাও শুনেছি, কিন্তু হঠাৎ করে সংসার জীবনের শুরুর দিকেই বাচ্চাকে নিয়ে কে শহর থেকে গ্রামে যায় রে? ওরা শহর থেকে গ্রামে থাকতে যায়নি, শহর ছেড়ে পালিয়ে গেছিল। কেন জানিস? কেন? পুলিশের হাত থেকে বাঁচবার জন্য, কারণ ওই লোকটা একটা ডাকাত। বললি হলো ডাকাত? তোমার কথা ভুল হচ্ছে বাবা, উনি যথেষ্ট ভালো মানুষ, উনি ডাকাত হতে পারেনি না। আমার কাছে এখনো কোনো পোক্ত প্রমাণ নেই, তবে আমি যে প্রমাণটা পেয়েছি সেটা থেকে আমি সত্যটা বের করে নেব। তবে আমার মন বলছে, আমার অনুমান সত্যি। বিনয়কে কালকে সকালে আমার সাথে দেখা করতে বলবে, আবার ওর সঙ্গে কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার বলতো, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না, সব তো ঠিকঠাকই ছিল, হঠাৎ মাংসের ঝোল খেয়ে বাবার মনে হচ্ছে চারুর বাবা নাকি ডাকাত। বলিস কি রে, মাংসের ঝোলের সঙ্গে ডাকাত হওয়ার কি সম্পর্ক? জানি না, ওকে ডেকেছে, তোকে এখন এই বিষয়ে তদন্ত করতে বলবে মনে হয়। দেখ ভাই, যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু চারুকেই বিয়ে করব। আমি জানি ও খুব ভালো মেয়ে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কাকু এখন বাড়ি আছেন? হ্যাঁ, তোর সঙ্গে কথা বলে অফিসে যাবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে নিশ্চয়ই, দেখি সব ঠিক হয়ে যাবে। হঠাৎ কি হলো রে মা? ওরা বিয়ে পিছিয়ে দিতে চাইছে কেন? জানি না, তবে মৈনাক বারবার জিজ্ঞেস করছে আমরা শহর থেকে গ্রামে কেন আসলাম। কি হয়েছে বাবা, তুমি এত ঘামছো কেন? শরীর খারাপ লাগছে? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি এ ব্যাপারে পরে কথা বলছি। হ্যাঁ, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি রাতে রান্নাটা করে ফেলি। তুই আমাকে ভুল বুঝিস না মা। আমি তোমাকে ভুল বুঝবো কেন বাবা? বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। তুই তখন খুব ছোট, তোর মায়ের ক্যান্সার ছিল, ঠাকুমার হঠাৎ ব্রেন স্ট্রোক হলো, দ্রুত অপারেশন করতে হবে, 3 লাখ টাকা প্রয়োজন। আমি তখন ব্যবসা করতাম, সেই কারণে অনেক মানুষের সঙ্গে পরিচয় ছিল, অনেকের কাছে টাকা ধার চাইলাম, কেউ দিতে পারলো না। তখন আমাদের পাড়ার এক মাস্তান বিনোদ নিজে থেকে আমার কাছে একটা প্রস্তাব দিল, ওদের সঙ্গে ডাকাতি করতে হবে। আমার কাছে কোনো উপায় ছিল না, বিশ্বাস কর। ওই অপারেশনের আগে তোর ঠাকুমা মারা গেল, তার কিছুদিন পর তোর মা, ওরা আমাকে দল থেকে বেরোতে দিচ্ছিল না, তাই আমি তোকে নিয়ে গ্রামে চলে আসি। বিশ্বাস কর, তারপর থেকে আমি আর কোনো দিন অন্যায় করিনি, কোনো দিন না। কাকু, আপনার সন্দেহটা ঠিক ছিল। আপনার কথা মতো আমি গ্রামে খোঁজ নিয়ে জেনেছি, শহর থেকে খগেন মল্লিক যখন প্রথমবার গ্রামে গেছিলেন তখন উনি শহরের কথা শুনলে ঘাবড়ে যেতেন। এমনকি ওনার নামটাও নাকি আসল না, শহরে ওনার আলাদা নাম ছিল, এমনকি ওই গলাটাও না অন্যরকম করে কথা বলে। আপাতত এটুকুই জানতে পেরেছি। তবে গ্রামে উনি ভালো মানুষ হিসেবেই পরিচিত, মেয়েকে ছোট থেকে একা হাতে মানুষ করেছেন, গ্রামের মানুষের যে কোনো বিপদে পাশে থেকেছেন। ঠিক আছে বিনয়, আমি এখন অফিস যাব। তুমি আমার অনেক উপকার করলে বাবা, ধন্যবাদ। কিরে, কি মনে হচ্ছে, বাবা কি রাজি হবে না আর? বুঝতে পারছি না, তবে কাকু যেটা অনুমান করেছিলেন সেটা তো সত্যি। তুই একজন ডাকাতের মেয়েকে বিয়ে করবি? দেখ, আমি চারুকে বিয়ে করছি, তাছাড়া ওর বাবা আগে কোনো কারণে ভুল পথে চলে গেছিলেন, পরে নিজের ভুলটাকে শুধরে নিয়েছেন। ওর অতীতের ভুলের শাস্তি ওনার মেয়ে কেন পাবে? এই পুরো ঘটনায় তো চারুর কোনো দোষ নেই। একবার কাকু কাকিমার সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে দেখ, নিশ্চয়ই একটা সমাধান বেরোবে। হ্যাঁ, দেখি কি হয়, একটা না একটা সমাধান তো বের করতেই হবে। আপনি এ সময় এখানে, কি ব্যাপার? দেখুন, আমি জানি অন্যায় করেছি, অন্যায় অপরাধ বেশি দিন চাপা থাকে না, কিন্তু এতে আমার চারু মায়ের কোনো দোষ নেই। আপনি আমার দোষের শাস্তি দয়া করে আমার মেয়েকে দেবেন না। দেখুন, আমার ছেলের সঙ্গে আমি কার বিয়ে দেব সেটা আমার ব্যাপার, এক্ষেত্রে আমি নিরুপায়। আপনি এখন আসুন, বেশি দেরি হলে ট্রেন পাবেন না। আমি চলে যাচ্ছি, কিন্তু একবার আপনি মা মরা মেয়েটার কথা ভেবে দেখুন। সারা গ্রামে সবাই চিনে গেছে ওর বিয়ে ঠিক, এখন যদি বিয়ে ভেঙে যায়। আমি নিরুপায় খগেন বাবু, চারু খুব ভালো মেয়ে, কিন্তু আমি একজন ডাকাতের মেয়েকে আমার পুত্রবধূ করতে পারবো না। বাবা, তুমি এভাবে ওনাকে অপমান করতে পারলে? মানছি উনি একটা ভুল করেছেন, তার জন্য উনি অনুতপ্ত, আর তুমিই তো বলো যে মানুষ ভুল শুধরে নেয়, সে ভালো মানুষ। তাহলে কি এতদিন তুমি এই কথাটা এমনি বলতে? তুমি ছোট আছো, আমার কথার মানে বুঝবে না। আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি।
সবসময় কিন্তু ছোটরা ভুল করে না বাবা, কখনো কখনো বড়দেরও ভুল হয়। আমি চারুকে বিয়ে করব, তার জন্য যদি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় তাহলে তাই হবে। মৈনাক, তুমি এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ বাবা, পারলাম। তুমি যদি আমার খুশি চাও তাহলে এভাবে আমাকে একা করে দিও না বাবা। এতদিন পরে তোর আসবার সময় হলো রে। কি করব পিসো, ছুটিই পাচ্ছিলাম না। সবাই আমাকে ভুল বুঝছে মিনা। তুই বল, আমি কি বিয়েতে মত না দিয়ে ভুল করছি? উনি একজন ডাকাত, এর পরে আর কোনো সত্যি থাকতে পারে বলতো? পিসো, উনি কিন্তু গ্রামে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত সৎভাবে পরিশ্রম করে আয় করেছেন। উনি চাইলে তো ডাকাতি করেই সারা জীবন কাটাতে পারতেন, কিন্তু উনি নিজের মেয়ের কথা ভেবে নিজেকে শুধরে নিয়েছেন। তাছাড়া উনি ওনার মায়ের অপারেশনের জন্য নিরুপায় হয়ে ডাকাতি করেছিলেন। সেই সময় ওনার স্ত্রীও ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল। এসব জানার পর আমার মনে হয় না চারু সম্পর্কে তোমার কোনো অভিযোগ থাকা উচিত। এত কিছু তো আমি জানতাম না রে, এত কিছু আমি জানতাম না। চারু খুব ভালো মেয়ে পিসো, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। ঠিক আছে। তার মানে তুমি রাজি? হ্যাঁ রাজি। এবার তাড়াতাড়ি মৈনাককে খবরটা দিয়ে আয়। কাল থেকে না খেয়ে রয়েছে। তোরা ছাড়া আমার তো আর কেউ নেই। তোদের এভাবে কষ্ট পেতে দেখলে আমার কি ভালো লাগে বল। তাহলে এবার খগেন জেঠের কথা ভাবো। ওনার কাছেও তো ওনার মেয়ে সব। চারু ছাড়া তো ওনার আর কোনো অবলম্বন নেই। তুই ঠিক বলেছিস, তোর পিসিও আমাকে সেটাই বলছিল। আপনি তো ভীষণ স্বার্থপর মানুষ। এই যে নিজেকে মারবার চেষ্টা করছিলেন, যদি আপনি মারা যেতেন আপনার মেয়েটার কি হতো শুনে? আমি যদি মারা যেতাম তাহলে তো আর আপনার কোনো আপত্তি থাকতো না। বাহ, আপনি মহান হতে গিয়ে আমাকেই তো সবার চোখে অপরাধী বানিয়ে দিতে। যা হয়েছে ভুলে যা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সামনে অনেক কাজ, সব আবার একার ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। মানে মানে সামনের মাসে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে। আপনি আপনি সত্যি বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। আমি জানি আপনার পক্ষে আমাকে ক্ষমা করা সম্ভব না। আমি আপনার বাড়ি থেকে অনেক টাকা সোনা চুরি করেছিলাম। আমি সব ধীরে ধীরে শোধ করে দেব, বিশ্বাস করুন। আমি যা করেছি আমার পরিবারের জন্য, যা করেছি। আপনার মেয়ে এখন থেকে আমারও মেয়ে, তাই এসব কথা আর বলবেন না। আপনি আমার সংসারটাকে পূর্ণ করলেন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমি। আপনিও এতদিন অনেক কষ্ট করেছেন, এবার আমরা সবাই একসাথে ভালো থাকবো। তাছাড়া আপনাকে ক্ষমা করবার আমি কে? আমরা সবাই মানুষ। আজকে থেকে একটা নতুন শুরু হোক। আমি কালই বিয়ের কার্ড ছাপাতে যাব। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুন। তারপর আমরা সবাই মিলে শীতে আপনার হাতে গরম গরম ঝোল মাংসের দাওয়াত খেতে যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।